ভোটের আগে বন্দে ভারত, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারির মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কমাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট, আর ঠিক তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পেছনে ভোটের অঙ্ক দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। এ মাসে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের হাওড়া, অসমের গুয়াহাটি। হাওড়া গুয়াহাটি এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ এবং অসম এই দুই রাজ্যেই আর কিছুদিন পরে বিধানসভা ভোট। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারতটা নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফোর্ট বেশি লোক চাইছে, তো সেখানে বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टर्न सेक्टर से चालू किया। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। টার্গেট 2026 আর পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে আমরা দেখেছিলাম অভিষেকের নবজোয়া যাত্রা, আর এবার 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা ভোট যত এগোচ্ছে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, নতুন বছর এবং নতুন বছরের প্রথম ভোট প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই জায়গাটা বারুইপুর, এর রাজনৈতিক তাৎপর্য কি হতে চলেছে?
প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে দক্ষিণ চব্বিশ পরগনার মাটি তাদের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে শক্তিশালী, এবং অনেকেই বলেন যে রাজনৈতিকভাবে পয়া শব্দটাকে যদি কেউ উচ্চারণ করেন তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার মাটিকে তৃণমূল কংগ্রেস সেটা মনে করে। যদি এই রাজ্যের বামেদেরকে সরিয়ে যে বদল ঘটানোর ক্ষেত্রে যেগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তার মধ্যে যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে জেলা পরিষদের যে দখল দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে নির্বাচনী সভা বা প্রচার তা শুরু করা হচ্ছে। দ্বিতীয়ত গত নবজোয়ার যাত্রাতে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে উত্তরবঙ্গ থেকে যাত্রা এসেছিল হচ্ছে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন বিধানসভাগুলো ছুঁয়ে। এবারে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এমন কতগুলো জায়গা চিহ্নিত করেছে যে সাংগঠনিক জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোথাও ব্যবধান কমেছে, কোথাও ব্যবধানকে বাড়িয়ে নেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে, কোথাও গিয়ে বেশ কতগুলো আসন রয়েছে যেখানে বারবার ধরে বিজেপি শিবিরের তরফ থেকেও টার্গেট করা হচ্ছে। ফলে সেই জায়গাগুলোকে বাছাই করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক এই সভা প্রচারগুলো শুরু করছেন। তৃতীয়ত হচ্ছে এই যে তিনি আজকে থেকে যে প্রচার কর্মসূচি শুরু করছেন যার নাম দেওয়া হয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই প্রচার কর্মসূচিতে ভীষণ রকম ভাবে তারা প্রচারে তুলে আনতে চাইছেন হচ্ছে বঞ্চনা ইস্যুকে, এবং বারুইপুরের মতো একটি জায়গাকে বাছাই করে নেওয়ার কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবার, যাদবপুর এবং যে সুন্দরবন সাংগঠনিক জেলার যে মিলিয়ে যে আজকে সভাটি হবে তাদের প্রচুর প্রান্তিক অংশের মানুষ রয়েছেন যাদের এই 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে বকেয়া রয়ে গিয়েছে, এবং দিল্লিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করেছিল সেখানে এখানকার প্রচুর মানুষজন তারা গিয়েছিলেন। ফলে সেই জায়গাকে বাছাই করা হচ্ছে যাতে এই মানুষগুলোর সঙ্গে সরাসরি সংযোগ করতে পারা যায়, এবং সে কারণেই আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে মঞ্চ যেটা প্রস্তুত করা হয়েছে সেখানে র্যাম্প রাখা হয়েছে ব্রিগেডের মতো যাতে সরাসরি গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক। ফলে রাজনৈতিক দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে একাধিক আসন রয়েছে, সেই আসনগুলো তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে গতবারের 2021 বিধানসভা নির্বাচনে ভাঙড় আসন তৃণমূল কংগ্রেস একমাত্র হেরেছিল, এবারে প্রত্যেক কটা জায়গাতে তৃণমূল কংগ্রেস চাইছে সম্পূর্ণভাবে ছেয়ে যেতে, এবং সেই কারণেই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাকে টার্গেট করে মূলত গোটা রাজ্যের কাছে বার্তা দেওয়ার জন্য এই জায়গাকে বাছাই করা হয়েছে। বেশ, অর্থাৎ লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে র্যাম্প দেখা গিয়েছিল বারুইপুরে তারই পুনরাবৃত্তি হতে চলেছে। আর এই সভার সবচেয়ে বড় আকর্ষণই এই র্যাম্প অর্থাৎ এই মঞ্চসজ্জা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মেগা জনসভা যেখানে মূল আকর্ষণ বলা হচ্ছে এই মঞ্চ, যে র্যাম্প আমরা দেখেছিলাম ঠিক লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই মঞ্চসজ্জা কিভাবে হচ্ছে? দেখো, ইতিমধ্যেই মঞ্চ সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। এখানে 3টি পরপর স্টেজ থাকছে, জনপ্রতিনিধিরা সেখানে থাকবেন। মাঝের যে মঞ্চ আছে সেই মঞ্চে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ডান দিকে এবং বাঁ দিকে সেখানে বিধায়ক এবং সাংসদদের জন্য জায়গা রাখা হয়েছে। এর সামনেই রাখা হয়েছে যারা পঞ্চায়েত লেভেল থেকে আসছে এবং যারা ব্লক স্তরের নেতা রয়েছেন তাদের জন্য। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে 6টি ছোট ছোট এই যে র্যাম্পের চারিদিকে এমন ভাবে র্যাম্পটি তৈরি করা হয়েছে যার চারিদিকে মানুষ খুব কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন। সেই যে র্যাম্পের কাছে যে ছোট বক্স তৈরি করা হয়েছে, যে বক্সের মধ্যে মানুষজন থাকবেন কিন্তু সেই ক্রাউডটা তারা ফিল করবেন যে তারা সেখানে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে রয়েছে। ইতিমধ্যেই তুমি জানতে বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে এই সাগর সংঘের মাঠ, যেখানে প্রায় 3 কিলোমিটার সম্পূর্ণরূপে যে ব্যানার, ফেস্টুন এবং হোর্ডিং লাগানো হয়েছে, সেখানে বাংলার বঞ্চনাকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি সেগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনের ছবি, সেই ফেস্টুন লাগানো হয়েছে। এবং তার পাশাপাশি 3 কিলোমিটার তুমি জানবে যে অংশে এই মঞ্চ তৈরি হয়েছে সেখানে সোনারপুর, বারুইপুর এবং ক্যানিং এর দিক থেকে যারা গ্রামের মানুষজন যারা আসবেন তাদের আসার জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হয়েছে।
তার পাশাপাশি সংযোগ যে সাগর সঙ্গের মাঠ সেখান থেকে চম্পাহাটি স্টেশন, যদি কেউ ট্রেনে আসতে চান বিপুল সংখ্যক মানুষ তারা ট্রেনে আসবেন, সেখান থেকে তারা প্রায় 2.5 কিলোমিটার পদযাত্রা করে তারা এই মঞ্চে আসতে পারবেন। এবং যারা বারুইপুরে নামবেন, যারা নামখানা এবং ডায়মন্ড হারবারের দিক থেকে আসবেন, তারা যদি নিজস্ব গাড়ি না নিয়ে তারা যদি ট্রেনে আসতে চান তাহলে বারুইপুরে এসে নামবেন, সেখান থেকেও কিন্তু পদযাত্রা সহকারে এই মঞ্চে আসা যাবে। এবং বছরের একেবারে শুরুতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের প্রচার কর্মসূচিতে ভিডিও বার্তা তৃণমূলের, বাংলার মেরুদণ্ড ভাঙতে পারবে না অন্যায় ষড়যন্ত্র। এক্স হ্যান্ডেলে ভিডিও দিয়ে বার্তা তৃণমূলের, বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। মেজাজে দিলীপ ঘোষ দিলেন হুঙ্কার, ঘোষণা করলেন জনসভার, বার্তা দিলেন দলের মধ্যেই। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। কারো নাম না বললেও দিলীপ ঘোষ আসলে কাকে নিশানা করলেন সেটা তার এই মন্তব্যে স্পষ্ট বলেই অনেকের মত। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। বাংলার ভোটের রাজনীতিতে বিজেপির বড়সড় উত্থান 2019-এ, সেই সঙ্গে পাল্লা দিয়ে পদ্মের ঘরে বেড়েছে আদিনব্বর দ্বন্দ্ব। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে একজোট হয়ে লড়াই করার। তারপরেও পরিস্থিতি বদলায়নি। 21-এর পরে দলের অন্দরে ক্রমেই কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ, পদ গেছে, দাপট কমেছে। গত বছর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ, তারপর বিজেপি কর্মীদেরই একাংশের রোষের মুখে পড়তে হয় দিলীপ অনুগামীদের। এমনই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন দলে আদিনব্বর দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এবার বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে বঙ্গ সফরে এলেন অমিত শাহ। সেই শাহী বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল দিলীপকে। অনেকে বলছেন আদিনব্বর দ্বন্দ্ব মেটানোর বার্তা এতদিন শুধু মুখের কথা হয়েই থেকে গেছে, এই প্রথম কাজে দেখা গেল। এবং দিলীপ ঘোষকে সামনে রেখে অমিত শাহ বুঝিয়ে দিলেন বঙ্গজয়ে একজোট হয়েই ঝাঁপাতে হবে সবাইকে। গোটাটাই হলো 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে। ভোটের মুখে ফের মেজাজে দিলীপ। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। ময়দানে ফিরেছেন, মেজাজে ফিরেছেন। বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন দিলীপ। কামব্যাকের পর 13ই জানুয়ারি জনসভায় দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। নিউজ 18 বাংলা।
লোকসভা আসন বদল আর তারপরেই হার। এরপর থেকেই দলে যেন কোণঠাসা দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকের পর সেই সমীকরণ বদল। নতুন বছরে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024-এর লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24-এ কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। আসন বদল, তারপর হার। এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরের দিকে। আমডাঙ্গার পদ্মালাভপুর, সেখানে জনপ্রতিনিধিকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ সামনে আসছে। মারধরের অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কি কারণে মারধর, কেন এমন অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, আমডাঙ্গার তাওয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পদ্মলাভপুর এলাকায় সেখানে পাওনা টাকা চাইতে গিয়ে পঞ্চায়েতের উপপ্রধান তিনি আক্রান্ত হন। তাকে মারধর করেন কারা? আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলছে, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে উপপ্রধান অমর আলী তিনি এলাকায় এসে মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব চালাচ্ছিলেন, তার প্রতিবাদ করা হয় এবং যে সমস্ত মানুষদেরকে হেনস্থা করা হচ্ছিল তারাই তাকে মারধর করে। ফলে এর সঙ্গে আইএসএফ এর কোনো ব্যাপার নেই, কিন্তু যেভাবে একেবারে পঞ্চায়েতের উপপ্রধান এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন। অন্যদিকে পাল্টা দাবি যে উপপ্রধান মদ্যপ অবস্থায় এলাকার মানুষের উপরে তাণ্ডব চালাচ্ছিল গভীর রাতে, ফলে তারা প্রতিবাদ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙ্গা থানা বিশাল পুলিশ বাহিনী, অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে একেবারে জনপ্রতিনিধি পাওনা টাকা চাইতে গিয়ে সেখানেই আক্রান্ত হলেন, উল্টো থেকে পাল্টা যে তিনি মদ্যপ অবস্থায় এলাকার মানুষের উপর তাণ্ডব চালিয়েছে, ফলে এলাকার যথেষ্ট উত্তেজনা পরিবেশ। আমি আমার পার্টনারের টাকা পয়সা নিয়ে আমাকে 2 দিন ধরে ঘোরাচ্ছে, দিইনি। আমি এখন রাত্রে এসেছি, আমি ওকে বললাম দেখ আমার মান সম্মান যাচ্ছে, কেন টাকা পয়সা দিচ্ছি না। এরা হঠাৎ গেট এর ভিতরে ঢুকে গেছে। তা আমি বলছি ভাই আমাদের নিজেদের ম্যাটার, তোরা কেন আসছিস? আমি এই বলে ওদের সরাতে গেলে ওরা অকথ্য ভাষায় আমাকে গালাগালি বলে আমাকে মারধরও করেছে, জামা কাপড় তো ছিঁড়ে দিয়েছে। ফারুক, মইদুল, আরাফাত
না 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 ভুল, ওই প্রত্যেক দিন এরকম চেঁচামেচি হয়। আজকে বাড়াবাড়ি হচ্ছে, অতিরিক্ত হচ্ছে বলে আমি গিয়েছি, শুধু দাঁড়িয়েছি। আমি বলি একজনকে মারধর করছে যাই আমার বাড়ির পাশে, আমি শুধু গিয়ে দাঁড়িয়েছি। আমার বলছে এই শালা তুই কীভাবে কেন এসেছিস, মাল খেয়ে রয়েছে, খেয়ে আমার মার। এবার আমার পাশে দুটো ভাই ছিল, তারা পরে গিয়েছে, গিয়ে তারপর আমার টেনে নিয়ে আসলে ও তো ওর ভেতরে ওরকম চেঁচামেচি করতেছে, তোলপাড় করতেছে। আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে আমরা নজর রাখি, কারণ আমরা জানি যে একেবারে কনকনে ঠান্ডায় জবুথবু বঙ্গবাসী। দক্ষিণের পারদ চড়ছে, তবে উত্তরে কিন্তু একটা বৃষ্টির আপডেট আমরা পাচ্ছি। বছরের শুরুতে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 13.1 ডিগ্রিতে। আগামী 2-3 দিন কেমন থাকবে আবহাওয়া? বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? 11 ঘরে তাপমাত্রা ছিল এবং এক লাফেই অর্থাৎ এক রাতেই প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে চলে গেল। 13 ডিগ্রি সেলসিয়াসে করে 11.6 থেকে 13.1 ডিগ্রি। কলকাতায় যখন এই পরিস্থিতি, দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে উত্তরে হাওয়া তার বাধা পাচ্ছে। সেই উত্তরের শীতল হাওয়া না আসায় তাপমাত্রা বাড়বে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অন্যদিকে যে তাপমাত্রা শিউরি এবং আমরা বীরভূমের বিভিন্ন জায়গায় 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল, সেটাও বেশ কিছুটা বেড়ে 10 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 12 ডিগ্রি 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী দুদিনের এই তাপমাত্রা। বেশ, পাশাপাশি আমরা নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ একদিকে যখন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, তখন উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ওয়েদার আপডেট তো বলছে উত্তরবঙ্গে আজ আর আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল সকাল ওয়েদার কেমন? দেখো, সকাল থেকে যেমন পাহাড়ে দার্জিলিং, এবং আকাশে মেঘা রয়েছে, বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সামদাক্তি ফালুটের মতো জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতল জেলাগুলো সেখানেও কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সর্বত্র কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। শিলিগুড়িতে হালকা রোদ রয়েছে। তবে যে আগামী দুদিন, বছরের শুরুতে আগামী দুদিন কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে তাপমাত্রা কিন্তু খানিকটা হতে পারে। আজ দার্জিলিং এর তাপমাত্রা রয়েছে 6 ডিগ্রি, কালিম্পং তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি। অন্যদিকে সমতল জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 12 ডিগ্রি আসছে। একেবারেই